নমস্কার, নিউজের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বিহারের রাজনীতিতে। বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিজেপির সম্রাট চৌধুরী। এনডিএর সমর্থনে গঠিত এই নতুন সরকারকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে রাজ্য জুড়ে। বিশেষ করে নীতিশ কুমারের পদত্যাগের পর এই পরিবর্তনকে দেখা হচ্ছে তাৎপর্যপূর্ণ মোড় হিসেবেই। বড় ধরনের পরিবর্তনের সূচনা হয়েছে বিহারের রাজনৈতিক পরিস্থিতিতে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন তিনি। এ সময় তাঁর সঙ্গে একই গাড়িতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী। এই যৌথ উপস্থিতি থেকেই স্পষ্ট হয়ে ওঠে রাজ্যের নতুন রাজনৈতিক সমীকরণ। এখন এখানকার কাজের দায়িত্ব একটি নতুন সরকার নেবে। নতুন সরকারের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে। সামনে অনেক বড় কাজ রয়েছে এবং বিহারের ব্যাপক উন্নতি হবে বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেওয়া নীতিশ কুমার। বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে নেতা নির্বাচিত করা হয়েছে সম্রাট চৌধুরীকে। সবকিছু ঠিক থাকলে বুধবার লোক ভবনে অনুষ্ঠিত হবে তার শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই পরিবর্তন। সম্রাট চৌধুরী প্রথম বিজেপি নেতা যিনি উপমুখ্যমন্ত্রী পদ থেকে সরাসরি উন্নীত হচ্ছেন মুখ্যমন্ত্রী পদে। গত বছর বিধানসভা নির্বাচনে এনডিএর জয়ের পর স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। 2 দশকের বেশি সময় ধরে বিহারের রাজনীতিতে প্রভাব বিস্তারকারী নীতিশ কুমারের সরে দাঁড়ানো রাজ্যের ক্ষমতার কাঠামোতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষত গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র দপ্তরের নিয়ন্ত্রণ বিজেপির হাতে যাওয়া প্রশাসনিক নীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মত বিশেষজ্ঞদের। সম্রাট চৌধুরীর রাজনৈতিক যাত্রাও উল্লেখযোগ্য। মুঙ্গের জেলার তারাপুর সংলগ্ন লখানপুর গ্রামের বাসিন্দা সম্রাট চৌধুরী লালু প্রসাদ যাদব নেতৃত্বাধীন আরজেডির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন 1990 সালে। পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক পর্যায়ে অতিক্রম করে বিজেপিতে যোগ দেন এবং ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। পারিবারিক রাজনৈতিক পটভূমিও সমৃদ্ধ সম্রাট চৌধুরীর। তাঁর বাবা ছিলেন একজন বিশিষ্ট আঞ্চলিক নেতা, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুরু করে কংগ্রেস, সমতা পার্টি এবং আরজেডির হয়ে তারাপুর বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন একাধিকবার। সব মিলিয়ে বিহারের এই নেতৃত্ব পরিবর্তন শুধু ব্যক্তি পরিবর্তন নয়, বরং রাজ্যের রাজনৈতিক দিক নির্দেশ, প্রশাসনিক অগ্রাধিকার এবং জোট রাজনীতির ভবিষ্যৎ গতি প্রকৃতিতে বিবেচিত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে। রাজ্যের উন্নয়ন, প্রশাসনিক স্থিতিশীলতা এবং জোটের ঐক্য বজায় রাখাই হলো নতুন নেতৃত্বের সামনে এখন বড় চ্যালেঞ্জ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। ডক্টর আম্বেদকরের জীবন, কর্ম এবং ভারতের সংবিধান গঠনে তার অবদান স্মরণ করা হয় এদিনের অনুষ্ঠানে। দেশের মূল ভূখণ্ডে জাতপাতের ঝামেলা থাকলেও ত্রিপুরাতে তা নেই বললে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের অবদান ও ভারতের সংবিধানের গুরুত্ব নিয়ে দেশজুড়ে বিভিন্ন স্তরে আলোচনা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞদের মতে ভারতের সংবিধান শুধু একটি আইনি দলিল নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি, যেখানে সমতা, স্বাধীনতা ও ন্যায় বিচারের মূল আদর্শ প্রতিফলিত হয়েছে। সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে দেশের বহুমাত্রিক সমাজ ব্যবস্থাকে মাথায় রেখে একটি অন্তর্ভুক্তিমূলক সংবিধান রচনা করেছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তার নেতৃত্বে গঠিত সংবিধানে সব নাগরিকের মৌলিক অধিকার সুনিশ্চিত করা হয় এবং প্রান্তিক ও বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষ করে অস্পৃশ্যতা প্রথা বিলোপ এবং সামাজিক বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে তাঁর ভূমিকা ঐতিহাসিক বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞরা। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়েও পালিত হয় আম্বেদকর জন্মজয়ন্তী, যেখানে উপস্থিত থেকে দেশের মূল ভূখণ্ডে যেখানে এখনো জাতপাতের ঝামেলা রয়েছে, ত্রিপুরাতে তা নেই বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। इतिहास अगर जाने सब देखें और हम लोग जानते हैं स्कूल में नो पियर नो वाटर, ये भी आप जानते हो।
और कोई पानी नहीं देने वाले। तो पानी कौन देगा? खाली पियून दे दो, पियून नहीं आएंगे तो पानी। ऐसा ऐसा बहुत सारे सिचुएशन था। आज लेकिन हमारे यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी इसलिए जो नारा दिए, सबका साथ सबका विकास विश्वास सबका प्रयास, इसी के कारण सबको लेके हम लोग आगे बढ़ना है। धीरे धीरे काफ़ी परिवर्तन हुआ है, मैंने काफ़ी परिवर्तन हुआ, खास करके बहुत सारा मेन लैंड है, आप देखोगे अभी भी जात पात का वहाँ पर समस्या, लेकिन त्रिपुरा में उस हिसाब से आप देखोगे बहुत कम है। तो बस इतना। বিশ্লেষকদের মতে ডক্টর আম্বেদকরের চিন্তাধারা ও সংবিধানের মূলনীতি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত রাখতে কার্যকর ভূমিকা পালন করছে বর্তমান সময়ও। নতুন প্রজন্মের কাছে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে তাঁর আদর্শ। इतना इतना किताब उन्होंने लिखा, वो एक तरफ निम्न वर्ग के लिए इतना, दलित के लिए इतना फाइट किया, ऊपर से इतना विद्वान व्यक्ति हुए। तो ये जब तक हम देखें हैं जो आदमी ज़्यादा स्ट्रगल करते हैं उनमें ये ऑटोमेटिकली ये ऊपर वाला ईश्वर ने उसको इतना शक्ति देते हैं, पालन करते हैं सभी जगह, पूरा देश में सब जगह। বিশ্লেষণে উঠে আসছে ভারতের সংবিধান যে সমতা, স্বাধীনতা ও ন্যায় বিচারের ভিত্তির উপর প্রতিষ্ঠিত, তার বাস্তব প্রয়োগ সর্বস্তরে সমানভাবে নিশ্চিত হয়নি এখনো। একাংশ বিশ্লেষকদের মতে আম্বেদকর যে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে এখনো নানা চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষ করে শিক্ষা, অর্থনৈতিক সুযোগ এবং সামাজিক মর্যাদার ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে তাঁর নীতিগুলি আজও সমান প্রাসঙ্গিক। ডক্টর আম্বেদকরকে স্মরণ করা মানে কেবল ইতিহাসকে স্মরণ করা নয়, বরং বর্তমান বাস্তবতায় তাঁর আদর্শ কতটা প্রতিফলিত হচ্ছে তা মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ মেলে আম্বেদকর জন্মজয়ন্তী উদযাপনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এডিসি ভোটের গণনা কেন্দ্রের বাইরে ভেতরে কেন্দ্রীয় ফোর্স মোতায়েনের দাবি জানালো বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি। শুধু তাই নয়, ফলাফল ঘোষণার পর কোনো রকম সন্ত্রাস রুখতে প্রায় 2 মাস পর্যন্ত এডিসি এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার দাবিও জানিয়েছে বামফ্রন্ট। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হওয়ার পর এবার গণনা ও ফলাফল ঘোষণার পালা। আগামী 17 এপ্রিল এডিসি ভোটের ভোট গণনার দিন গণনা কেন্দ্রের বাইরে এবং ভেতরে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে বামফ্রন্ট। একই সাথে কাউন্টিং এজেন্টদের নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে বলে দাবি জানিয়েছে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি। আউটসাইড ইনসাইড এখানে সেন্ট্রাল প্যারা মিলিটারি ফোর্স দিতে হবে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অধীনেই যাতে ভিতরের নিরাপত্তা বাইরের নিরাপত্তা নিশ্চিত করা হয়, এটা সম্পর্কে আমরা দাবি জানাইছি। দ্বিতীয় আমরা যেটা বলেছি সেটা হলো গিয়ে কাউন্টিং এজেন্ট যারা, তারা যাওয়ার পথে যাতে বাধাপ্রাপ্ত না হয়, ফেরার পথে যাতে বাধাপ্রাপ্ত না হয়, তাদের নিরাপত্তার দায়িত্ব ইলেকশন কমিশনকে এনশিওর করতে হবে এবং আরক্ষা দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে যদি কোথাও বাধার সম্মুখীন হয় সেখানে নিরাপত্তা দিয়ে। কারণ এই ঘটনা আমরা দৃষ্টান্ত তুলে ধরেছি, শান্তির বাজারে নিয়েছেন পুলিশের ব্যবস্থাপনা, যাওয়ার পথও একবার আক্রান্ত হয়েছে, ফেরার পথও সেখানে আক্রান্ত হয়েছে, বাসটা ভেঙে গুঁড়া করে দিয়েছেন। শুধু তাই না, এবং পুলিশের প্রেজেন্সে সেখানে দেখা গেল এজেন্টরাও প্রচণ্ডভাবে সেখানে ফিজিক্যালি অ্যাসাল্ট হয়েছেন, শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এই ঘটনাগুলো আমরা তুলে ধরেছি। বিশেষ কিছু বিভাগ আছে, সেই বিভাগগুলিতে নিরাপত্তামূলক ব্যবস্থা শক্তিশালী করা, আর সব কয়টা কাউন্টিং হলে সেখানে গিয়ে বাইরে এবং ভিতরে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে। আর জমায়েতগুলো যারা করবে তার জন্য একটা দূরত্ব ঠিক করে সেখানে গিয়ে কোন পার্টি কোথায় জমায়েত করবে। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা, পরবর্তী সন্ত্রাস নিয়ন্ত্রণের ফলাফল ঘোষণার পরও অন্তত 2 মাস এডিসি এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার দাবিও জানিয়েছে বামফ্রন্ট। একদল হারবে একদল জিতবে, এটাই নিয়ম, গণতন্ত্রের প্রক্রিয়া এটাই হয়। এখন সেখানে গিয়ে দেখা যায় একদল হারে একদল জিতে, কিন্তু সেখানে গিয়ে যে দল জয়ী হয় তারা গিয়ে সেখানে আক্রমণ সংগৃহীত করে, সাধারণ মানুষের সম্পত্তি লুটপাট হয় এবং শারীরিক নিগ্রহ হয়, এমনকি আগুন দেওয়ার ঘটনা ঘটে। এটা আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন নির্বাচনের পরে এগুলো হচ্ছে। আমরা বলেছি মিনিমাম 2 মাস সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যাতে আমাদের রাজ্যে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, প্রিকুশনারি মেজার্স হিসেবে সেখানে নিরাপত্তা
ব্যবস্থাপনা যাতে থাকে সেটা আমরা আমাদের দিক থেকে দাবি জানিয়ে বলেছি। ভোটের পরেও যাতে এই বাহিনীগুলোর টহলদারি অব্যাহত থাকে এবং পুলিশও যাতে সেখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করে আমাদের দিক থেকে আমরা বলেছি। এখানে গিয়ে যেটা আরও দুইটা বিষয় আমরা যেটা বলেছি সেটা হলো গিয়ে আমাদের দৃষ্টিতে এসছে জেনারেলি। মঙ্গলবার মেলার মাঠে সিপিআইএম সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে গণনা কেন্দ্রগুলির প্রত্যেকটিতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, গণনার দিন বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের জমায়েতের জন্য পৃথক পৃথক স্থান চিহ্নিত করা, গণনা কেন্দ্রগুলিতে অতিরিক্ত লোক জমায়েত না হতে দেওয়ার দাবিও নির্বাচন কমিশনের কাছে করা হয়েছে বলে জানিয়েছে বামফ্রন্ট। পাশাপাশি নন এডিসি এলাকার লোকজন যেন এডিসি ভোটের কাউন্টিং এজেন্ট হতে না পারে সে বিষয়টিতে লক্ষ্য রাখার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টিও আকর্ষণ করেছে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি। রিপোর্ট নিউজ নাও। এদিকে আম্বেদকর জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় আয়োজিত পৃথক কর্মসূচি থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল প্রদেশ কংগ্রেস ও সিপিআইএম। নারী সংরক্ষণ বিল, জাতিগত গণনা, সংরক্ষণ নীতি এবং সংবিধান রক্ষার প্রশ্নে কেন্দ্রের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তোলে বিরোধী শিবির। আগরতলায় আম্বেদকর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত পৃথক কর্মসূচি থেকে কেন্দ্রের শাসক দলকে তীব্র আক্রমণ শানালো প্রদেশ কংগ্রেস ও বামপন্থী সংগঠনগুলি। জাতিগত গণনা থেকে শুরু করে সংবিধান রক্ষা একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সরব হয় বিরোধীরা। কেন্দ্রীয় সরকার রাজনৈতিক স্বার্থে কিছু বিলকে অগ্রাধিকার দিচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করল প্রদেশ কংগ্রেস। জাতিগত জনগণনার মাধ্যমে সামাজিক ন্যায় নিশ্চিত করার যে প্রয়োজনীয়তা তা উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের। 2029 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাইলেজ অর্জনের লক্ষ্যে মহিলা সংরক্ষণ বিল পাশে জোর দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে পিছিয়ে পড়াদের সংরক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে একই আন্তরিকতা কেন দেখা যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস নেতৃত্ব। অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। ওনার দীর্ঘ সংগ্রামের ফলস্বরূপ সমাজের বুক থেকে এই আনটাচেবিলিটি, যে অস্পৃশ্যতা, এটাকে রোধ করা, পিছিয়ে পড়া দলিত পশ্চাৎপদ অংশের মানুষের তাদের জীবনযাপনের ক্ষেত্রে একটা নতুন দিশা উনি দেখাতে সক্ষম হয়েছে। বর্তমান ভারতবর্ষে জাতিগত জাত গণনার জন্য জাতীয় কংগ্রেসের দাবি মেনে অন্যদিকে সিপিআইএম এর তপশিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে উদযাপন করা হয় আম্বেদকর জন্মজয়ন্তী। গত লোকসভা নির্বাচনে 400 আসনে স্লোগান তুলে ভারতীয় জনতা পার্টি, যার মূল উদ্দেশ্য ছিল সংবিধান পরিবর্তন। তবে দেশের মানুষ সেই প্রচেষ্টাকে রুখে দিয়ে বিজেপিকে 240 আসনে থামিয়ে দিয়েছে, এমনটাই দাবি করল সংগঠন। আরএসএস এর পরিচালিত এই সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই সংবিধানকে তার বুকে পা রেখে একটার পর একটা লঙ্ঘন করে যাচ্ছে। সংবিধানের সমস্ত বিষয়গুলি, সমস্ত অধিকার, গণতন্ত্র সব শেষ করে দিচ্ছে। শুধু তাই না, তারা ভাবনা হচ্ছে এই, আর এই সংখ্যাটা প্রায় 400-এর কাছাকাছি। এই জন্যেই এবার 400 পার এই স্লোগান তুলেছিলেন। কিন্তু ভারতবর্ষের মানুষ ধর্ম নিরপেক্ষ, সব ধর্মের বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ করে এদেশকে রক্ষা করতে চায়। এই জন্যেই ভারতবর্ষের মানুষ রায় দিয়েছে বিজেপির পক্ষে মাত্র 240। এর আগের বার যেখানে 303 পেয়েছিল, সেখান থেকে 63টা আসন কম পেয়েছিল বিজেপি। এর মধ্যে দিয়েই মানুষ প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষের সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকরের রচিত সংবিধানে সঠিক, এই সংবিধানকে পরিবর্তন করতে দেবে না। এই জায়গার মধ্যে সামাজিক ন্যায়, সংরক্ষণ নীতি এবং সংবিধান রক্ষার প্রশ্নে কেন্দ্রকে কোণ ঠাসা করার চেষ্টা করছে বিরোধী দলগুলি। স্বাভাবিক কারণে শুধু স্মরণ সভা নয়, রাজনৈতিক বক্তব্যের অন্যতম মঞ্চ হয়ে উঠেছে আম্বেদকর জন্মজয়ন্তী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গোটা দেশের সঙ্গে রাজ্যের যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মবার্ষিকী। উপলক্ষে সরকারিভাবে ও জয়ন্ত প্যালেস প্রাঙ্গণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। ডাক্তার আম্বেদকরের সমাজ সংস্কারমূলক ভাবনা, সমতা ও ন্যায় বিচারের আদর্শের গুরুত্ব তুলে ধরেন মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি আম্বেদকরের দেখানো পথে এগিয়ে গিয়ে সমাজের সাম্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় গোটা অনুষ্ঠানটি। ভারতবর্ষের মহান ব্যক্তিত্ব, সংবিধান প্রণেতা, সমাজ সংস্কারক, বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে। তো আজকের এই বিশেষ দিনে আমি প্রথমেই ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং সম্মান নিবেদন করছি। ডক্টর বি.আর. আম্বেদকর শুধুমাত্র সংবিধান প্রণেতা বা ভারতবর্ষের একজন বিশিষ্ট আইনজীবী বা ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী। ডক্টর বি.আর. আম্বেদকরের যে লাইফ স্ট্রাগল বা হিস্ট্রি সেটা জানা, সেটা বোঝা, তিনি কিভাবে জিরো থেকে হিরো হয়েছেন আমাদের দেশের সামনে, সেটা কিন্তু তার জীবনী থেকে আমরা পাই। তো তিনি স্বাভাবিকভাবে আমাদের প্রতিটা মানুষ। চোখ রাখছি এই মুহূর্তের শেষ খবরে। জাতি জনজাতি প্রেক্ষাপটে গড়িয়া পুজো শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি হলো ত্রিপুরার বহুমাত্রিক পরিচয়ের প্রতীক। তাই তো ঐতিহ্য, বিশ্বাস এবং সামাজিক ঐক্যের এক অনন্য উদাহরণ হিসেবে এই পুজো আজও প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। ত্রিপুরার গ্রাম থেকে শহর সর্বত্র এখন গড়িয়া পূজার আবহ। সময়ের সঙ্গে সঙ্গে এক বিস্তৃত সামাজিক ও সাংস্কৃতিক পরিসরে পরিণত হয়েছে মূলত জনজাতি সম্প্রদায়ের ধর্মীয় ও কৃষি নির্ভর বিশ্বাসকে কেন্দ্র করে উদযাপিত এই প্রাচীন উৎসব। জাতি জনজাতির সম্পর্ক, পারস্পরিক সহাবস্থান এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে আজ এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে উঠে এসেছে গড়িয়া পূজা। জনজাতি সমাজে সমৃদ্ধি, ফসল এবং গৃহস্থ জীবনের রক্ষাকর্তা হিসেবে পূজিত হন গড়িয়া দেবতা। চাষাবাদের মৌসুম শুরুর প্রাক্কালে এই পুজোর আয়োজন প্রকৃতি নির্ভর জীবনধারার প্রতিফলন। বাঁশের প্রতীক স্থাপন, বলি প্রথা, লোকনৃত্য ও সঙ্গীত সব মিলিয়ে পূজার প্রতিটি উপাদানে ধরা পড়ে প্রাচীন আচার ও বিশ্বাসের ধারাবাহিকতা। 7 দিন থাকে পূজা আর কি। সকালে পূজা করবে, তারপরে 1 তারিখ বৈশাখ ওই অন্য গ্রামে যাবে আর কি। গ্রহণ করার সুযোগ পাচ্ছেন ভিন্ন সংস্কৃতির মানুষ, ফলে সহনশীলতা ও সম্প্রীতির ভিত্তি আরও মজবুত হচ্ছে বহুস্তরীয় সমাজ কাঠামোর মধ্যে। বর্তমান সময়ে গড়িয়া পূজার উদযাপনে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট। পর্যটনের ক্ষেত্রেও এই পূজার আকর্ষণ বাড়ছে, যা রাজ্যের সাংস্কৃতিক পরিচিতিকে তুলে ধরছে বৃহত্তর পরিসরে। তবে এর পাশাপাশি উঠে আসছে কিছু প্রশ্ন। ঐতিহ্যগত আচার কতটা অক্ষুণ্ণ থাকছে? মূল ধর্মীয় তাৎপর্য কি ম্লান হচ্ছে আধুনিক বিনোদনের চাপে? এই দ্বন্দ্বই এখন গড়িয়া পূজার ভবিষ্যৎ দিক নির্ধারণে হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। সবাইকে নমস্কার। আজকে আমাদের জমাতিয়া বাজার উদ্যোগে বছরে একবার বাবা গড়িয়ার পূজা হয়। তো বাবা গড়িয়া পূজার প্রাককালে আমাদের বাবা গড়িয়াকে পূজা করি, যাতে আমাদের সুস্থ শান্তি সমৃদ্ধি বজায় রেখে থাকতাম, এটাই আমাদের সবার কাম। তবে গড়িয়া পূজা আজ কেবল একটি উৎসব নয়, বরং ত্রিপুরার জনজাতি পরিচয়ের পুনর্মিলনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। একই সঙ্গে এটি বহন করছে বহুমাত্রিক সমাজে সহাবস্থান ও পারস্পরিক সম্মানের বার্তা। সব দিক বিবেচনায় গড়িয়া পূজা ত্রিপুরার জাতি জনজাতির সম্পর্কের এক জীবন্ত দলিল বলে মনে করছে সমাজতত্ত্ববিদরা। ঐতিহ্য ও আধুনিকতার সংযোগস্থলে দাঁড়িয়ে এই উৎসব যেমন একদিকে ধারণ করছে অতীতকে, তেমনি অপরদিকে ভবিষ্যতের দিক নির্দেশও দিচ্ছে গড়িয়া উৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।